আসসালামু আলাইকুম। ইফাতারা সুরভি স্বাগত জানাচ্ছি এনটিভি রাতের খবরে। ক্রাউন সিমেন্ট শিরোনাম দেখছিলেন, এবার পুরো খবর। প্রধানমন্ত্রী তারেক রহমানের মালয়েশিয়া ও চীন সফরকে পররাষ্ট্রনীতিতে নতুন দিগন্তের সূচনা অভিহিত করে জাতীয় সংসদের সর্বসম্মতিক্রমে ধন্যবাদ প্রস্তাব গৃহীত হয়েছে। স্থানীয় সরকার মন্ত্রী মির্জা ফখরুল ইসলাম আলমগীরের প্রস্তাবে সমর্থন দেন বিরোধী দলীয় নেতা ডক্টর শফিকুর রহমান। আলোচনায় অংশ নিয়ে সংসদ নেতা তারেক রহমান বলেন, সফরে বাংলাদেশ ফার্স্ট নীতিকেই প্রাধান্য দেওয়ার চেষ্টা করেছেন তিনি। ইফতেখার রেজার রিপোর্ট। তারেক রহমানের নেতৃত্বাধীন বিএনপি সরকার গঠনের পর গত ২১ জুন থেকে ২৬ জুন মালয়েশিয়া ও চীন সফরের মধ্য দিয়ে প্রথম ৪ দিনের রাষ্ট্রীয় সফর করেন। সফর শেষে গতকাল দেশে ফিরেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। জাতীয় সংসদে বাজেট অধিবেশনের দ্বিতীয় সেশনে তার এ সফরকে ইতিবাচক হিসেবে দেখছেন জাতীয় সংসদের সদস্যরা। প্রধানমন্ত্রীর প্রথম বিদেশ সফরকে ঘিরে সংসদে বক্তব্য রাখেন সরকারি ও বিরোধী দলের প্রধানসহ অন্য সদস্যরা। পরে সংসদে প্রধানমন্ত্রী তারেক রহমানের চীন ও মালয়েশিয়া সফরকে ঘিরে ধন্যবাদ প্রস্তাব উত্থাপন করেন বিএনপির মহাসচিব ও স্থানীয় সরকার মন্ত্রী মির্জা ফখরুল ইসলাম আলমগীর। আমরা আমাদের মাননীয় প্রধানমন্ত্রীর কে ধন্যবাদ জানিয়ে, সংসদ থেকে ধন্যবাদ জানিয়ে এই সংসদ থেকে একটি ধন্যবাদ প্রস্তাব গ্রহণ করা হোক। যে দুটি দেশ সফরের মধ্য দিয়ে তার সরকারি সফর শুরু হলো, দুটি দেশই আমাদের দীর্ঘদিনের বন্ধু। মাননীয় মন্ত্রী এবং সংসদ সদস্য যে প্রস্তাব উত্থাপন করেছেন, আমি তাকে সমর্থন করছি। এই দেশ আমাদের সবার। আমরা সকলেই স্বাধীন পররাষ্ট্রনীতির কথা বলে থাকি। আমরা সত্যিকার অর্থে একটা স্বাধীন পররাষ্ট্রনীতি দেখতে চাই, বাস্তবায়ন করতে চাই। পরে সংসদে প্রধানমন্ত্রী তারেক রহমান তার বক্তব্যে বলেন, দেশের স্বার্থে চীন ও মালয়েশিয়া সফর তার। বাংলাদেশের মানুষ আমাদেরকে দায়িত্ব দিয়েছে তাদের স্বার্থ দেখার জন্য। আমাদের দলের অবস্থান থেকে আমরা একটি স্লোগান ব্যবহার করি, সেটি হচ্ছে যে বাংলাদেশ ফার্স্ট বা বাংলাদেশ প্রথম। আমি যে কাজটি করার চেষ্টা করেছি মাননীয় স্পিকার, আমি আমার অবস্থান থেকে আমি আমার দেশের মানুষের স্বার্থ নিয়ে কথা বলার এবং সেই স্বার্থ রক্ষা করার চেষ্টা করেছি মাননীয় স্পিকার। এখানে আমাদের কারোরই কোনো ব্যক্তিগত কোনো বিষয় নেই। এটি যদি কোনো কিছু অর্জন হয়ে থাকে, ভালো কোনো কিছু অর্জন হয়ে থাকে, এটি বাংলাদেশের অর্জন। এই সফরের মাধ্যমে যদি দেশের মানুষের কোনো অর্জন হয়ে থাকে, সেটি এই দেশের মানুষের অর্জন মাননীয় স্পিকার। সবশেষে জাতীয় সংসদের সদস্যদের সর্বসম্মতিক্রমে এ ধন্যবাদ প্রস্তাব গৃহীত হয়। আপনাদের সবাইকে ইফতেখার রেজা, এনটিভি নিউজ, ঢাকা। এর আগে সকালে প্রধানমন্ত্রী তারেক রহমান বাবা শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান ও মা বেগম খালেদা জিয়ার কবর জিয়ারত করেন। রাজধানীর শেরেবাংলা নগর জিয়া উদ্যানে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান ও বেগম খালেদা জিয়ার মাজারে ফাতেহা পাঠ ও মাগফিরাত কামনায় দোয়া ও মোনাজাত করেন প্রধানমন্ত্রী। এরপর মাজার প্রাঙ্গণে কিছুক্ষণ অবস্থান করেন প্রধানমন্ত্রী। সেখান থেকে বের হয়ে জিয়া উদ্যানে আগত দর্শনার্থীদের সাথে শুভেচ্ছা বিনিময় করেন। বাংলাদেশের সঙ্গে চীনের সর্বোচ্চ পর্যায়ে দ্বিপাক্ষিক সম্পর্ক স্থাপিত হয়েছে মন্তব্য করে পররাষ্ট্রমন্ত্রী খলিলুর রহমান বলেছেন, রোহিঙ্গা প্রত্যাবাসন, তিস্তা মহাপরিকল্পনা বাস্তবায়ন, বিনিয়োগ সহ সব ক্ষেত্রে আশাব্যঞ্জক অগ্রগতি হয়েছে। প্রধানমন্ত্রী মালয়েশিয়া ও চীন সফর নিয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে এসব কথা বলেন তিনি। এছাড়া চীনে অনুষ্ঠিত গ্রীষ্মকালীন দাভোসে তারেক রহমানকে আঞ্চলিক গেম চেঞ্জার হিসেবে আখ্যায়িত করা হয়েছে বলেও জানান পররাষ্ট্রমন্ত্রী। বিস্তারিত খান আলামিনের রিপোর্টে। মালয়েশিয়া ও চীনে প্রধানমন্ত্রীর ৬ দিনের রাষ্ট্রীয় সফর নিয়ে পররাষ্ট্রমন্ত্রী ডক্টর খলিলুর রহমানের সংবাদ সম্মেলন। উপস্থিত প্রধানমন্ত্রীর উপদেষ্টা হুমায়ুন কবির ও বিডা চেয়ারম্যান আশিক চৌধুরী। মুক্ত বাণিজ্য চুক্তি, রোহিঙ্গা ইস্যুতে একসঙ্গে কাজ করা ও শ্রমবাজার উন্মুক্ত করা নিয়ে মালয়েশিয়ার সঙ্গে ফলপ্রসূ আলোচনা হয়েছে বলে জানালেন পররাষ্ট্রমন্ত্রী। এখানে গেছেন দুই দেশের সম্পর্কের অভিমুখ, তার কন্টেন্ট এবং তার উচ্চতা, ব্যাপ্তি এবং গভীরতা, এটা এস্টাবলিশ করার জন্য। চীন সফর সম্পর্কে মন্ত্রী জানান, প্রধানমন্ত্রীকে উষ্ণ অভ্যর্থনা জানিয়েছে চীন সরকার।
দুদেশের মধ্যে সর্বোচ্চ পর্যায়ের দ্বিপাক্ষিক সম্পর্ক তৈরি হয়েছে বলে জানান তিনি। আগে ছিল কম্প্রিহেন্সিভ স্ট্র্যাটেজিক কোঅপারেটিভ পার্টনারশিপ, আচ্ছা এখন সেটা থেকে আমরা কমিউনিটি অফ শেয়ার্ড ফিউচারে চলে গেছি, যেটা তার সবচাইতে ওপরে, এবং তারা এটা গ্রহণ করেছে। আচ্ছা, 2 নম্বর জিনিসটা হচ্ছে আগে বললাম আমাদের দুই দেশের যে রেগুলার সংলাপ, এটা হতো পররাষ্ট্র সচিবের লেভেলে, এখন এটা চলে গেছে ফরেন মিনিস্টার্স লেভেল। তিস্তা এই প্রথমবারের মতন প্রথম যে ধাপটা, 2 দেশের এক্সপার্টদের নিয়ে একটা আপনার টেকনিক্যাল আপনার ফিজিবিলিটি স্টাডি, এইটা এবার আমরা রাজি, 2 পক্ষে রাজি হয়েছে। প্রধানমন্ত্রীর সফর সঙ্গে বিডার নির্বাহী চেয়ারম্যান বলেন, বিনিয়োগের প্রধান অন্তরায় তেল ও গ্যাস সংকট মোকাবেলায় মালয়েশিয়া ও চীনের সঙ্গে ফলপ্রসূ আলোচনা হয়েছে। স্পেসিফিক্যালি গ্যাস ইনফ্রাস্ট্রাকচার এবং অয়েল ইনফ্রাস্ট্রাকচার কোম্পানির সাথে আলাদা করে মিটিং করেছি যে কত দ্রুত চায়না থেকে আমরা বিভিন্ন সাপোর্ট সিস্টেম তৈরি করতে পারি, সেটা ডিজেলের ক্ষেত্রে হোক, আমাদের এলএনজি ইম্পোর্টের ক্ষেত্রে হোক, অথবা পাওয়ার জেনারেশন ক্ষেত্রে হোক। সো এইসব ব্যাপারে আপনারা, আমি আশা করছি যে আগামী 3 মাসে আপনারা বেশ কিছু সলিড পদক্ষেপ সরকার থেকে দেখতে পাবেন। মোংলা বন্দরের পাশে 150 একর জমিতে চায়না ইকোনমিক জোন এবং চট্টগ্রামের আনোয়ারায় 1.5 বছরের মধ্যে চীনের বিনিয়োগে কারখানা চালুর কথা জানান তিনি। খান আলামিন, এনটিভি নিউজ, ঢাকা। সাবেক অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা প্রফেসর ডক্টর মোহাম্মদ ইউনূস বলেছেন, বাংলাদেশ নয় বরং পুরো বিশ্বকে বদলে দেওয়ার ক্ষমতা রাখে সামাজিক ব্যবসা। সাভারে শুরু হওয়া 2 দিনের সামাজিক ব্যবসা সম্মেলনে উদ্বোধনী অধিবেশনে একথা বলেন তিনি। মোহাম্মদ ইউনূস আরও বলেন, সামাজিক ব্যবসায় সারা বিশ্বে বাংলাদেশ এখন রোল মডেল। সোশ্যাল বিজনেস ডে উপলক্ষে সাভারে জিরাবো সামাজিক কনভেনশন সেন্টারে 2 দিনব্যাপী এই সম্মেলনে অন্যান্যের মধ্যে অংশ নেন পররাষ্ট্রমন্ত্রী ডক্টর খলিলুর রহমান, বিনিয়োগ উন্নয়ন কর্তৃপক্ষের নির্বাহী চেয়ারম্যান চৌধুরী আশিক মাহমুদ বিন হারুন। 2 দিনব্যাপী এই সম্মেলনে 5টি প্ল্যানারি সেশন এবং 7টি ব্রেক আউট সেশন অনুষ্ঠিত হবে। গণভোটের রায় বাস্তবায়ন ও জনদুর্ভোগ লাঘবের দাবিতে ময়মনসিংহে বিভাগীয় সমাবেশ করেছে জামায়াতে ইসলামী নেতৃত্বাধীন 11 দলীয় ঐক্য। বিকেলে ময়মনসিংহ রেল স্টেশন সংলগ্ন কৃষ্ণচূড়া চত্বরে প্রধান অতিথি ছিলেন বাংলাদেশ খেলাফত মজলিসের আমির মাওলানা মামুনুল হক। বক্তব্য দেন জামাতে ইসলামী সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরোয়ার এবং এনসিপির মুখপাত্র আসিফ মাহমুদ সজীব ভুইয়া সহ 11 দলের শীর্ষ নেতারা। সমাবেশে জামাতে ইসলামী সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরোয়ার বলেন, বিএনপি যে 10 বিষয়ে নোট অব ডিসেন্ট দিয়েছে, গণভোটে দেশের 70% মানুষ ভোট দিয়ে তা খারিজ করে দিয়েছে। রাজধানীর রেস্টুরেন্ট এবং ভবনে 50% বেশি ডেঙ্গুর লার্ভা পাওয়া গেছে বলে জানিয়েছেন স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় প্রতিমন্ত্রী মীর শাহে আলম। ডেঙ্গু প্রতিরোধে শুধু জরিমানা নয়, জনসচেতনতার উপর জোর দেওয়া হবে বলেও জানান তিনি। সকালে ঢাকার লেক ও নদীগুলো দূষণমুক্ত করা এবং ডেঙ্গুর প্রকোপ ঠেকাতে হাতিরঝিলে পরিচ্ছন্নতা কার্যক্রমে অংশ নেন নীতি নির্ধারকরা। এই সময় গৃহায়ন ও গণপূর্ত প্রতিমন্ত্রী সোহেল মঞ্জুর জানান, সরকারের লক্ষ্য ঢাকাকে একটি আধুনিক ও নিরাপদ মেগা সিটি হিসেবে গড়ে তোলা। অন্যদিকে গত 1.5 শতকে রাজধানীর লেকগুলোতে আশানুরূপ উন্নয়ন হয়নি, তাই এসব লেকের আধুনিকায়নে নতুন পরিকল্পনা নেওয়া হয়েছে বলে জানান রাজুক চেয়ারম্যান। প্রধানমন্ত্রী তারেক রহমানের চীন ও মালয়েশিয়া সফরের সফলতায় রাজধানীতে আনন্দ মিছিল করেছে স্বেচ্ছাসেবক দল ও ছাত্রদল। বিকেলে রাজধানী বিজয়নগরের স্বেচ্ছাসেবক দলের আনন্দ মিছিল শুরু হয়ে নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ের সামনে এসে শেষ হয়। অন্যদিকে ছাত্রদলের আনন্দ মিছিল বাংলা মোটরে গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে শাহবাগে গিয়ে শেষ হয়। এ সময় নেতাকর্মীরা প্রধানমন্ত্রীর এই সফরকে দেশের জন্য ঐতিহাসিক সাফল্য হিসেবে বর্ণনা করেন। প্রধানমন্ত্রীকে সফল সফরের জন্য ধন্যবাদ জানান ছাত্রদল ও স্বেচ্ছাসেবক দল নেতারা। ইতালিতে নিজ বাসায় শিশু কন্যাসহ এক বাংলাদেশি দম্পতিকে ছুরিকাঘাতে হত্যা করেছে দুর্বৃত্তরা। তাদের বাড়ি নোয়াখালীর কোম্পানিগঞ্জ উপজেলায়। শুক্রবার স্থানীয় সময় রাত 8টার দিকে রাজধানী রোমের পার্শ্ববর্তী ক্যাসালুত্তির ভিয়া মন্তিলিওতে এই হত্যাকাণ্ড ঘটে। নিহতরা হলেন নোয়াখালী কোম্পানিগঞ্জ উপজেলার চরকাকড়া 5 নম্বর ওয়ার্ডের সিরাজুল ইসলামের ছেলে কামাল উদ্দিন বাবুল, তার স্ত্রী আরজু বেগম ও 5 বছর বয়সী মেয়ে আরওয়া ইসলাম আরিশা। এই ঘটনায় বাবুলের 20 বছর বয়সী ছেলে আমির হোসেন অয়ন আহত হন।
তাকে উদ্ধার করে স্থানীয় হাসপাতালে ভর্তি করা হয়েছে। নিহতদের স্বজনরা জানান, স্থানীয় সময় রাত ৮টার দিকে কয়েকজন দুর্বৃত্ত বাবুলের ফ্ল্যাটে প্রবেশ করে হত্যাকাণ্ড ঘটায়। এই ঘটনায় বাবুলের গ্রামের বাড়িতে নেমে এসেছে শোকের ছায়া। ইসলামী ব্যাংকিং নিয়ে জাতীয় সংসদে পাল্টাপাল্টি বক্তব্য দিয়েছেন সদস্যরা। সন্ধ্যায় বাজেটের ওপর সাধারণ আলোচনায় অংশ নিয়ে ব্যারিস্টার আন্দালিব রহমান পার্থ রাষ্ট্রীয়ভাবে ইসলামী ব্যাংকিংকে উৎসাহিত করার তাগিদ দেন। এরপর বক্তব্য দিতে দাঁড়িয়ে সংসদ সদস্য গয়েশ্বরচন্দ্র রায় বলেন, ইসলামের নামে ব্যাংক হলে অন্যান্য ধর্মের মানুষ পিছিয়ে পড়বে। গয়েশ্বরের এই বক্তব্যের প্রতিবাদ জানিয়ে আন্দালিব রহমান পার্থ এবং শাহজাহান চৌধুরী তারা বলেন, ইসলামী ব্যাংক সব ধর্মের মানুষের জন্য। এছাড়া অর্থ বছর পরিবর্তনের দাবি জানান ঢাকা 12 আসনের সংসদ সদস্য সাইফুল আলম খান মিলন। ব্যাংকের নামের আগে যদি ইসলাম থাকে, সেখানে যদি মুসলিম ছাড়া অন্য ধর্মের লোক বাংলাদেশের চাকরি করতে না পারে, এটা যদি কোনো আইন হয়, ব্যাংক তো কোনো মসজিদ বা মাদ্রাসা না, সেখানে অন্য ধর্মের লোক এটা কি বৈষম্য না, ইনজাস্টিস? ইসলামিক ব্যাংকিং পৃথিবীতে এখন নন মুসলিমদের মধ্যেও অনেক বেশি পপুলার হয়ে যাচ্ছে। এটা আপনারা জানেন, আমরা সবাই জানি। তো সুতরাং এরকম কোনো এমবার্গো আমাদের নেই, কিন্তু কোন ইসলামিক ব্যাংকের বোর্ড যদি ওরকম ধরে তাদের নিজস্ব পলিসি করে, সেটা সম্পর্কে আমার আইডিয়া নেই। কিন্তু আমি স্পষ্টভাবে বলতে চাই, ইসলামী ব্যাংক জাতি ধর্ম নির্বিশেষে হিন্দু, মুসলিম, বৌদ্ধ, খ্রিস্টান সমস্ত লোকের সংযোগ, লেনদেন এবং চাকরি ওই ব্যাংকে ছিল। আমার নিজ এলাকা তো অনেক হিন্দু ইসলামী ব্যাংকে চাকরি করেছে। মাননীয় স্পিকার, বুয়েটের শহীদ আবরার ফাহাদের নামে হল করা হবে বলে জানিয়েছেন শিক্ষামন্ত্রী ডক্টর আ.ন.ম এহসানুল হক মিলন। পূর্বাঞ্চলে বুয়েটের বর্ধিত ক্যাম্পাসের অর্থায়ন সরকার করবে বলেও জানান তিনি। বিকেলে বুয়েটে নবীনবরণ অনুষ্ঠানে মন্ত্রী এসব কথা বলেন। শিক্ষার্থীদের উদ্ভাবনে মনোযোগী হওয়ার আহ্বান জানিয়ে মন্ত্রী বলেন, কৃষক, শ্রমিক, জনতার যে টাকায় শিক্ষার্থীরা পড়াশোনা করছেন, সেটির মর্যাদা অবশ্যই দিতে হবে। এছাড়া 4 বছরের কোর্স নির্দিষ্ট সময়ের মধ্যে শেষ করার তাগিদ দেন শিক্ষামন্ত্রী। আসছে অর্থ বছরে গবেষণার জন্য বিশ্ববিদ্যালয়গুলো বড় বরাদ্দ পাবে বলেও জানান তিনি। কুমিল্লা সদর দক্ষিণ উপজেলার ঢাকা চট্টগ্রাম মহাসড়কের পাশে একটি রেস্টুরেন্টে নাস্তা শেষে ভুলবশত ফেলে যাওয়া 2 বছর বয়সী পাকিস্তানি শিশু নাফিসাকে পরিবারের কাছে হস্তান্তর করেছে প্রশাসন। পরে শিশুটিকে নিয়ে পরিবারটি পুনরায় কক্সবাজারের উদ্দেশ্যে রওনা দেয়। দুপুর 3টার দিকে মোস্তফাপুর এলাকার জায়তুন রেস্টুরেন্টে সদর দক্ষিণ উপজেলা নির্বাহী কর্মকর্তা সুজন চন্দ্র রায় শিশুটিকে পরিবারের সদস্যদের কাছে হস্তান্তর করেন। এ সময় উপজেলা সমাজসেবা অফিসের কর্মকর্তারা উপস্থিত ছিলেন। পরিবারটি পাকিস্তান থেকে বাংলাদেশে বেড়াতে এসেছে এবং শনিবার সকালে 2টি গাড়িতে করে কক্সবাজারের উদ্দেশ্যে রওনা দিয়েছিল। এক গাড়িতে ছিলেন শিশুটির বাবা মা, অন্য গাড়িতে ছিলেন শিশুটির দাদা এবং দাদুসহ অন্য স্বজনরা। বাবা মায়ের ধারণা ছিল নাফিসা দাদা এবং দাদির গাড়িতে উঠেছে, আর দাদা দাদির ধারণা ছিল সে বাবা মায়ের গাড়িতে উঠেছে। এই ভুল বোঝাবুঝির কারণে শিশুটি রেস্টুরেন্টেই থেকে যায়। কিশোরগঞ্জের ঐতিহ্যবাহী পাগলা মসজিদের দান সিন্দুকের টাকা গণনা শেষে 15,90,80,146 টাকা পাওয়া গেছে। সকালে মসজিদের 13টি লোহার দান সিন্দুক খুলে টাকাগুলো 43টি বস্তায় ভরা হয়। পরে দিনভর চলে গণনার কাজ। টাকা ছাড়াও দান সিন্দুকে পাওয়া যায় বিপুল পরিমাণ স্বর্ণ, রূপার অলংকার ও বৈদেশিক মুদ্রা। কিশোরগঞ্জের জেলা প্রশাসক ও পাগলা মসজিদ পরিচালনা কমিটির সভাপতি সোহানা নাসরিন এবং অতিরিক্ত পুলিশ সুপার নাজমুস সাকিব খানের উপস্থিতিতে সিন্দুকগুলি খোলা হয়। এ সময় বিপুল সংখ্যক পুলিশ, আনসার ও আইন শৃঙ্খলা বাহিনীর অন্য সদস্যরা উপস্থিত ছিলেন। বাংলা ভাষা ও সংস্কৃতি চর্চায় নতুন প্রজন্মকে উদ্বুদ্ধ করতে বাংলায় জাগি ভরপুর স্লোগানকে সামনে রেখে দেশের সবচেয়ে বড় টিভি রিয়েলিটি শো ইস্পাহানি মির্জাপুর বাংলাবিদের 7ম বর্ষে নিবন্ধন শুরু হয়েছে। নিবন্ধন চলবে 27 জুন থেকে 30 জুলাই পর্যন্ত। শনিবার তেজগাঁও শিল্পাঞ্চলে চ্যানেল আয়ের ছাদ বারান্দায় সূচনা অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন বাংলা একাডেমির সাবেক মহাপরিচালক মনসুর মুসা। উপস্থিত ছিলেন ইস্পাহানি গ্রুপের পরিচালক জাহিদা ইস্পাহানি ও মির্জা আহমেদ ইস্পাহানি, চ্যানেল আয়ের ব্যবস্থাপনা পরিচালক ফরিদুর রেজা সাগর এবং ইস্পাহানি টি লিমিটেডের মহাব্যবস্থাপক ওমর হান্নান। 6ষ্ঠ থেকে 10ম শ্রেণীর শিক্ষার্থীরা এতে অংশগ্রহণ করতে পারবে।
প্রতিযোগিতার চূড়ান্ত পর্বে প্রথম, দ্বিতীয় ও তৃতীয় স্থান অধিকারীরা যথাক্রমে 10 লাখ, 3 লাখ ও 2 লাখ টাকার মেধাবৃত্তি পাবে। এছাড়া প্রথম 10 জন প্রতিযোগীর জন্য রয়েছে ল্যাপটপ, বই এবং বইয়ের আলমারি। গান, কথা ও কবিতায় বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরের জন্মবার্ষিকী উদযাপন করেছে সাংস্কৃতিক সংগঠন মঞ্জু ভাস। সন্ধ্যায় রাজধানী ধানমন্ডি ছায়ানট সংস্কৃতি ভবনের মিলনায়তনে আয়োজিত এই অনুষ্ঠানে উপস্থিত হন রবীন্দ্রপ্রেমীরা, যার প্রতিপাদ্য এসেছে রবির কর। রবীন্দ্রনাথের নানা আঙ্গিকের কবিতা, গানের পাশাপাশি ছিল কবিকে নিবেদিত কবিতা ও কথামালা। মঞ্জু ভাসে প্রথমবারের মতো এই আয়োজনে উঠে আসে সাহিত্য ও সংস্কৃতিতে রবীন্দ্রনাথের অবদান ও বর্তমান সময়ে তার প্রাসঙ্গিকতার কথাও। ভবিষ্যতে এমন আয়োজন ধারাবাহিকভাবে করার প্রত্যাশা করেন আয়োজকরা। এই ছিল রাতের খবরে। এই খবরের ভিডিও সহ আপডেট জানতে ভিজিট করুন এনটিভি অনলাইন www.ntvbd.com। এছাড়াও এনটিভির জনপ্রিয় সব অনুষ্ঠান এবং খবরের আপডেট জানতে ভিজিট করুন আমাদের ইউটিউব ও ভেরিফাইড ফেসবুক পেজ। রাত 1টায় মধ্যরাতের খবর দেখার আমন্ত্রণ রইল। ধন্যবাদ সবাইকে।